যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদারের প্রশ্ন, এখন ভ্রু কুঞ্চিত হয় না? বারুইপুরে এসপি অফিস ঘেরাও করতে পারবেন শুভেন্দুরা, কি শর্তে অনুমতি হাইকোর্টের? দিলীপ ঘোষের কাউকে দরকার পড়ে না, নিজের ক্ষমতায় রাজনীতি করি, বিস্ফোরক দিলীপ। শস্যের মধ্যেই ভূত, ভুয়ো জাতির শংসাপত্র ধরতে নেমে স্ক্যানারে 2 বিসিডব্লিউ ইন্সপেক্টর। শুভেন্দুদের গাড়িতে হামলা, হাইকোর্ট অসন্তুষ্ট পুলিশি পদক্ষেপে, বৃহস্পতিবারের মধ্যে নয়া রিপোর্ট তলব। অ্যাকাউন্ট সামলাতেন পার্থর জামাই, নিয়োগকাণ্ডে আবার কল্যাণময়ের মামার আঙুল তুলল রাজশাকনি ভাগ্নের দিকেই। সারা বিশ্বকে নাড়িয়ে দিতে সক্ষম আমরা, ফের কেন মোদি বন্দনায় মাতলেন অক্ষয় কুমার? দেখো খুলে ওই ত্রিনয়ন, লন্ডনের মাটিতে যেভাবে বাংলার বিনিয়োগ করার কথা বললেন মুখ্যমন্ত্রী। উন্নত প্রযুক্তি দেওয়ার অছিলায় বিদেশিদের প্রতারণা, কলকাতায় কল সেন্টারে হানা দিয়ে উদ্ধার নগদ 60 লক্ষ। ভারতের গুপ্তচর সংস্থা রকে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, জবাবে মোদী সরকার কি বলল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যাদবপুরের ক্যাম্পাসে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ হলেও ইফতার পার্টির আয়োজন হচ্ছে। হিন্দু বিরোধী মতাদর্শে বাম এবং তৃণমূল একজোট হয়েছে বলেই দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের দাবি, বিদ্যালয়ে সরস্বতী পুজোর কথা উঠলে তখন ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে, আর এই সব ক্ষেত্রে ছদ্ম ধর্মনিরপেক্ষতা। এক্স হ্যান্ডেলে এই মর্মে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি লিখেছেন, এটাই লিবারাল বামপন্থীদের মুক্ত চিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিডিউ সেকুলারের ভ্রু কুঞ্চিত হয়। কিন্তু এইসব কেবলই ধর্মনিরপেক্ষতা মাত্র। তিনি আরও লেখেন, সাম্প্রতিক বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া তৃণমূলপন্থীদের কাছেও বাড়তি অক্সিজেন। সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ণ রেখে বাম তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থানে। দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ, কিন্তু এইসবে মুখে কুলুপ। আবার অবশ্য পাল্টা ঠেস দিতে ছাড়েনি তৃণমূল। মুক্তির যুক্তি দিয়েই বলা হয়েছে, বাংলার সব ধর্মের সংস্কৃতির মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সময় ঠিক যেমন মা দুর্গার চোখ আঁকেন, বাড়িতে কালী পুজো করেন, ঠিক একইভাবে ঈদের সময় ঈদ পর্ব পালন করেন। আবার 25শে ডিসেম্বরও চার্চে গিয়ে গডের কাছে মা মাটি মানুষের জন্য প্রার্থনা করেন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র বিক্ষোভ কর্মসূচি করতে পারবে বিজেপি। বুধবার শর্ত সাপেক্ষে এই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গত বুধবার বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর তার গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলেই অভিযোগ। এর প্রতিবাদে আগামী 27শে মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশের ডাক দিয়েছে। পুলিশ অনুমতি না দিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ওই মামলাতে এদিন শর্ত সাপেক্ষে ঘেরাও কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, কর্মসূচিতে 1000-এরও বেশি লোক রাখা যাবে না। দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত 25টি মাইক নিয়ে কর্মসূচি করা যাবে। হাসপাতাল চত্বরের 500 মিটারের মধ্যে মাইক বাজানো যাবে না। শুভেন্দুর অভিযোগ, বিধানসভায় অধিবেশনে স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেন, তাকে সহ বিজেপি বিধায়কদের পদে পদে বাধা দেয়া হয়, কথাও বলতে দেয়া হয় না। উল্টে গত 4 বছরে একাধিকবার সাসপেন্ড করেছে। শুভেন্দুর কথায়, স্পিকারের নিরপেক্ষ আচরণ করা উচিত, কিন্তু বিধানসভার ভেতরে গণতন্ত্রের কণ্ঠরোধেই স্পিকারের বড় ভূমিকা পালন করে থাকেন। এটা বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকার মানুষের জানা উচিত, সেই কারণেই এই সমাবেশের ডাক বলেই জানা গিয়েছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। পোস্টার বিতর্কে সরগরম বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা। এরই মধ্যে নাম না করে দলের একাংশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বললেন দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে। ফের চায় পে চর্চায় কর্মসূচি নিয়ে জেলায় জেলায় যাচ্ছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার ছিলেন বর্ধমানের কাটোয়ায়। সেখানে স্থানীয় গোপীনাথের মেলা থেকে একটি ধারালো দা কিনে দিলীপ ঘোষ বলেছিলেন, এই দা অনেক কাজ হয়ে যাবে। এবার নদিয়ার কৃষ্ণনগরের চায় পে চর্চায় কর্মসূচি থেকে দিলীপ বলছেন, আমার কাউকে দরকার পড়ে না, আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি। দিলীপ সরাসরি কারোর নাম উল্লেখ করেননি, তবে পর্যবেক্ষকদের অনেকের মতে নাম না করে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, দলের দিন রাজ্যের 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। 18টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন এখনো বাকি থাকলেও তখন থেকেই জেলার রাজ্য রাজনীতির অভ্যন্তরে অপার কৌতূহল। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তারই মধ্যে হঠাৎ করেই দিলীপ নিজের পুরনো মেজাজে ফিরেছেন। দিলীপ ঘোষই পরবর্তী রাজ্য সভাপতি কিনা তা নিয়েও দলের অভ্যন্তরে চর্চা শুরু হয়েছে। তারই মধ্যে দিলীপের এহেন মন্তব্য জল্পনাকে আরও চড়িয়ে দিয়েছে। ইফতার পার্টি নিয়েও ফের বিতর্কের মন্তব্য শোনা গেছে দিলীপ ঘোষের মুখে। বিজেপির প্রাক্তন সাংসদদের কথায় কেউ কেউ কখনো চন্দন আবার কখনো টুপি পরেই মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করছে। এটা মুসলিমদের জন্য লজ্জা, বিস্ফোরক দিলীপ ঘোষ। ভুয়ো জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট নিয়ে এবার শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। সূত্রের খবর, খড়গপুর ও ব্যারাকপুরের ইন্সপেক্টর পদমর্যাদার দুই কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তারা ব্লক স্তরের আধিকারিক। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। উল্লেখ্য, ব্লকে বিসিডব্লিউ শংসাপত্র ইস্যু সংক্রান্ত যাবতীয় কাজ করেন। মহকুমা জেলা স্তরেও এমন অফিসার থাকে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরির পিছনে এই দুই আধিকারিকের যোগ থাকার প্রমাণ মিলেছে। খড়গপুর ও ব্যারাকপুরের এই জায়গার অনগ্রসর শ্রেণী বিভাগেরই ইন্সপেক্টর পদমর্যাদার দুই অফিসারকে কারণ দর্শানোর নোটিশও ধরানো হয়েছে। নবান্নের নির্দেশ, এসডিওদের নিয়ে এইবার থেকে জাতিগত শংসাপত্র যাচাই করতে হবে। সেখানে কোনো রকম বেআইনি কিছু ধরা পড়লে নিচু তলার ভারপ্রাপ্ত অফিসাররা এর সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখতে হবে। কারণ তারা যে প্রাথমিক রিপোর্ট দেন শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে তা অন্তত তাৎপর্যপূর্ণ। তাই এখানে দপ্তরের কোনো পদাধিকার জড়িত থাকলেই শাস্তিমূলক ব্যবস্থা নেবেন নবান্ন। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা বিষয়টি প্রাথমিক শিক্ষা সংসদের নজরে আনে, আর তার তদন্ত করতে গিয়েই কিছু আধিকারিকদের যোগ পায় দপ্তর। সংশ্লিষ্ট জেলার এসডিওদের এই জাতিগত শংসাপত্র যাচাই করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়ক হামলার মুখে পড়েছেন বলেই অভিযোগ উঠছে। আর সেই ঘটনায় পুলিশি পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলার শুনানি ছিল উচ্চ আদালতে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে 4:30 মামলার পরবর্তী শুনানিতে বিচারপতির বক্তব্য, শুভেন্দুর গাড়িতে কালো পতাকা দেখানোর নাম করে কেউ কেউ হামলে পড়েছেন বলে অভিযোগ উঠছে। ওই ঘটনায় পুলিশ কেন কারোর অভিযোগের জন্য অপেক্ষা করবে? বিচারপতির কথায় রাজ্য তো রাষ্ট্রের ভূমিকা পালন করবে, পুলিশ কেন পদক্ষেপ করবে না? জবাবে রাজ্যের আইনজীবী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পর হামলার ছবি মেলেনি, গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ছবি নেই। পাল্টা শুভেন্দুর আইনজীবী বলেছেন, মামলার নথিতেই আক্রমণের ছবি রয়েছে। রাজ্যের আইনজীবীর বক্তব্য, ওই ছবি আমরা উদ্ধার করতে পারছি না। এর প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে বিচারপতির নির্দেশ, 19 মার্চের ঘটনার যাবতীয় ভিডিও ফুটেজ রাজ্য পুলিশের হাতে তুলে দিতে হবে। পুলিশকেও বৃহস্পতিবারের মধ্যেই নতুন করে রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এবার সেই কল্যাণময়ের বিরুদ্ধেই আদালতে সাক্ষ্য দিলেন তার মামা, যিনি আবার সম্পর্কে পার্থের বেয়াই হন। সোমবারও ভাগ্নের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন কল্যাণময়ের মামা। মঙ্গলবার তিনি ফের দাবি করলেন ভাগ্নেই সব সংস্থার অ্যাকাউন্টের দেখাশোনা করতে। বিচার ভবনে নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সেখানে ওই সাক্ষীর কাছে পার্থের আইনজীবী জানতে চান,
বোটানিক্স নামের একটি সংস্থার প্রাথমিক কাজের জন্য যে 10 লক্ষ টাকা খরচ হয়েছিল তার মধ্যে 5 লক্ষ টাকা তিনি দিয়েছিলেন কিনা। উত্তরে কল্যাণময়ের মামা জানান যে ওই 5 লক্ষ টাকা তার নামে দেখানো হয়েছিল, আসলে কল্যাণময়ই পুরো টাকা দিয়েছিলেন। এই টাকার বিষয়ে কল্যাণময় ইডিকে কি জানিয়েছে তাও তার জানা নেই বলেই দাবি করেছেন মামা। এরপর আইনজীবী প্রশ্ন করেন, এছাড়াও একটি সংস্থার অডিটে দেখা যাচ্ছে 2017-18 সালে ওই সাক্ষী সংস্থাকে 1 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। এই বিষয়ে পার্থের ব্যয়ের উত্তর, সংস্থার অ্যাকাউন্টগুলি তার ভাগ্নেই নিয়ন্ত্রণ করতেন। তার দাবি, কথায় কথায় কল্যাণময় তাকে এও জানিয়েছিলেন যে পার্থ তার স্ত্রীর নামে একটি স্কুল তৈরি করতে চান। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে তদন্তকারীরা 5টি সংস্থার হদিশ পেয়েছেন, যেগুলি সঙ্গে কল্যাণময়ের মামা যুক্ত ছিলেন। এগুলির মধ্যে 2টি সংস্থার ডিরেক্টর পদেও ছিলেন তিনি। এছাড়াও কল্যাণময়কে ইডিকে জানিয়েছিলেন বোটানিক্সের জন্য 5 লক্ষ টাকা করে দিয়েছিলেন দুজনে, যদিও মঙ্গলবার সেই দাবি উড়িয়ে দিয়েছেন পার্থের বেআই। পাশাপাশি সংস্থাগুলির সঙ্গে সরাসরি যুক্ত থাকার দায় এড়িয়েছেন তিনি। সোমবারও আদালতে সাক্ষ্য দিতে এসে তিনি দাবি করেছিলেন ডিরেক্টর হওয়া সত্ত্বেও সংস্থার সব কাগজপত্র খুঁটিয়ে না পড়েই সই করেছিলেন। তিনি বিশ্বাস করতেন কল্যাণময়কে, তাই ভাগ্নে যেখানে বলতেন সেখানেই সই করে দিতেন বলেই জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় প্রায় পঞ্চমুখ হন অক্ষয় কুমার। প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারও নিয়েছিলেন তিনি। সেই সাক্ষাৎকারে মোদীর প্রতি নিজের অনুরাগও প্রকাশ করেছিলেন অক্ষয়। ফের একবার প্রধানমন্ত্রীর গুণ গাইলেন তিনি। এইবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিটের উদ্যোগের জন্য মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তার মতে, এবার বিশ্বমঞ্চে ভারতের ছবি ও ভারতের শিল্প বিশেষ ভাবে পরিচিত পাবে মোদীর হাত ধরে। আগামী 1 মে থেকে 4 মে এই সম্মেলনের আয়োজন করছে ভারত। এই সম্মেলনের উদ্দেশ্যই হলো বিভিন্ন দেশে ভারতের বিনোদনকে পৌঁছে দেয়া। এই নিয়ে সমাজ মাধ্যমের একটি ভিডিওতে অক্ষয় বলছেন, আমি অক্ষয় কুমার বলছি, আপনার বা আমি সকলেই জানি ভারতে যা যা গল্প রয়েছে তা গোটা দেশকে নাড়িয়ে দিতে পারবে, কিন্তু এখন এই বিষয়টা গোটা বিশ্বে জানা উচিত। সারা বিশ্বে সবচেয়ে বেশি ছবি তৈরি হয় ভারতে, এমনই দাবি অক্ষয়ের। তাই তিনি বলছেন, ছবি তৈরির দিক থেকে বিশ্বের সবচেয়ে এগিয়ে ভারত। আমরা প্রায় 35টি ভাষায় ছবি তৈরি করি। আমাদের এখানে যা যা ছবি তৈরি হয় তার প্রভাব সারা বিশ্বের উপর আছে। তাই বড় সাফল্যকে স্বাগত জানাতে প্রস্তুত হন। এই সম্মেলনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা আসবেন যারা ভবিষ্যতে গোটা পৃথিবীর বিনোদন জগৎ বদলে আনতে সক্ষম। দেখতে থাকুন জয় হিন্দ। 2024 ডিসেম্বরে মন কি বাত অনুষ্ঠানে এই সম্মেলনের কথাই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনের বাণিজ্য বৈঠকের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার বক্তৃতা প্রায় শেষ করে এনেছেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের তৃতীয় চোখ রয়েছে। আমরা আপাতত দর্শনে 2টো চোখই দেখতে পাই, কিন্তু এই তৃতীয় চোখটি রয়েছে, এটাই দূরদৃষ্টি, এটাই উদ্ভাবনের চোখ। এটা ছাড়া আমরা এগোতেই পারবো না। মুখ্যমন্ত্রী যেমন সহজ করে বোঝানোর চেষ্টা করেন, লন্ডনেও ব্যতিক্রম ঘটেনি। তিনি বলেন, আমি তো ছবি আঁকা শিখিনি, এখন স্বতঃস্ফূর্তভাবে ছবি আঁকতে পারি, এটাই তো উদ্ভাবন। তিনি বোঝানোর চেষ্টা করেন, বাংলায় লগ্নি ও বিনিয়োগের সকল উপাদানই রয়েছে, শুধু একটু উদ্যোগের প্রয়োজন, আর প্রয়োজনে দূরদৃষ্টি ও উদ্ভাবনের, তাহলেই সোনা ফলতে পারে। তাই একসঙ্গে পথ হাঁটা যাক। তার কথায়, লেট আস ক্রিয়েট উইন এক আউটকাম টুগেদার। মুখ্যমন্ত্রী এদিন আগেই বলেছিলেন পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি তথা 11 কোটি জনসংখ্যার কথা। তিনি বলেন, এখানকার দক্ষ শ্রমিকদের প্রতুলতার কথা বললেন, মেধা উৎকর্ষ ও শিল্প বান্ধব পরিস্থিতির কথা। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, 200 বছরে ভারতে রাজত্ব করার সুবাদে ব্রিটিশরা ইতিহাস জানেন, তাই লন্ডনের তরফে পশ্চিমবঙ্গে এসে কাজ করা অনেকটাই সহজ হবে। এদিন মমতার বক্তৃতায় উঠে আসে মহিলাদের ক্ষমতায়নের খতিয়ানও। তার কথায়, মহিলা ক্ষমতায়নে দেশে আমরা 1 নম্বরে রয়েছি। অন্যেরা মুখে 33% মহিলা সংরক্ষিত জনপ্রতিনিধির কথা বললেও আমার দলে 39% নির্বাচিত সাংসদ মহিলা। আমি নিজে 7 বারের সাংসদ, 3 বারের বিধায়ক। 2004 সালে বিরোধীদের থেকে যখন কেউ জিততে পারেনি তখন আমি জিতেছিলাম, একমাত্র আমি, মন্তব্য মুখ্যমন্ত্রীর। অবৈধ কল সেন্টারে অভিযান চালিয়ে নগদ 60 লক্ষ টাকা উদ্ধার করল বিধাননগর পুলিশ। ওই অবৈধ কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল বাড়ি থেকে
নগদ 5 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন ও ল্যাপটপ। বেআইনিভাবে কল সেন্টার চালানোর অভিযোগে অবিনাশ সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, ওই কল সেন্টার থেকে প্রযুক্তিগত পরিষেবা দেয়ায় অছিলায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়া হতো। টাকা নেওয়া হতো বিদেশি মুদ্রায়। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল সেক্টর 5-এ ওই কল সেন্টার থেকে বিদেশের বিভিন্ন বেসরকারি সংস্থায় ফোন করে বা ইন্টারনেটের মাধ্যমে উন্নত প্রযুক্তির সফটওয়্যার পরিষেবা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। বিনিময় দাবি করা হচ্ছে মোটা অঙ্কের বিদেশি মুদ্রা। এরপরই মঙ্গলবার রাতে হানা দেয় পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে হচ্ছে। তদন্তের প্রয়োজনে ওই সব অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হবে বিধাননগর আদালতে। আমেরিকার মসনদে দ্বিতীয়বার প্রত্যাবর্তন ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বের কথা শোনা গেলেও গত কয়েক মাসে দিল্লির অস্বস্তি লাগাতার বাড়িয়ে গিয়েছেন তিনি। এবার ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়েও সমালোচনা করল আমেরিকা। শুধু তাই নয়, ভারতের গুপ্তচর সংস্থাকেও নিষিদ্ধ করার দাবি উঠল। সেই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। রিপোর্টটিকে পক্ষপাত দুষ্ট বলেই উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার তাদের রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে ভারতের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা বিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভারতের গুপ্তচর সংস্থা রকে নিষিদ্ধ করার সুপারিশও করা হয়েছে রিপোর্টে। বিদেশের মাটিতে শিখ বিচ্ছিন্নতাকামীদের খুনে এজেন্টরা খুন করেছে বলে এর আগে দাবি করেছিল কানাডা। শিখ বিচ্ছিন্নতাকামীদের খুনের নেপথ্যে এর ভূমিকা কথা তুলে ধরা হয়েছে এই রিপোর্টেও। ভারতের মতো ভিয়েতনামের সঙ্গে কৌশলগত সম্পর্ক নিয়ে আমেরিকার ভাবনা চিন্তা করা উচিত। ভিয়েতনামকেও উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়েছে। আজ কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়ান্স ফ্রিডমের রিপোর্টে বলা হয়েছে, 2014 সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার ক্রমশ অবনতি হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও হামলা বাড়ছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে নির্বাচনী প্রচার চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন। ভারতকে উদ্বেগজনক দেশের তালিকায় রাখতে সুপারিশ করা হয়েছে রিপোর্টে। এতক্ষণ শুনছিলেন আজকে সেরা 10টি খবর। ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা পত্রিকা।